বড়দিন আজ খ্রিস্টানদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় সারা দেশের গির্জায় নিরাপত্তা ঝুঁকি নেই বলছে সিটিটিসি। হাসিনার দুর্নীতি তদন্তই সরকারের প্রধান অগ্রাধিকার, ব্রিফিংয়ে প্রেস সচিব। প্রত্যর্পণ নিয়ে ভারতের জবাবের অপেক্ষায় পররাষ্ট্র দপ্তর। দুর্নীতি ও ফ্যাসিবাদ মোকাবেলায় দ্রুত নির্বাচন দাবি বিএনপির। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় জামায়াত। এবং চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তদন্তে 3টি কমিটি গঠন, পরিবারের কাছে লাশ হস্তান্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বড়দিনের আনন্দ। মধ্যরাত থেকে শুরু হয়েছে প্রার্থনা আর গান। গির্জাসহ বাড়িঘর সাজানো হয়েছে নানা রঙে। আরও জানাচ্ছেন মেজবা রহমান। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর জন্ম আগমনীকে ঘিরে পালন করা হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বড়দিন বা ক্রিসমাস উৎসবের প্রস্তুতি চলছে বেশ কয়েকদিন ধরেই। বিভিন্ন গির্জায় বানানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিনের আয়োজন ঘিরে উদ্বোধন করা হয়েছে প্রতীকী গোশালা, সেই সঙ্গে চলছে গান বাজনা ও প্রার্থনা। সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু। তিনি নিয়ে আসেন শান্তির বার্তাও। সেবা দিয়েছেন, তিনি ভালোবেসেছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই কারণেই তার দলে অনেক মানুষ ঢুকে গেছে। বড়দিন সবার জন্য মঙ্গলের বার্তা নিয়ে আসবে, এমন প্রার্থনায় জানাচ্ছেন চার্চে আসা খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন মানেই তো খুশির সময়, এবং আমরা চাই যে সবাই মিলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাই। তবে বড়দিনকে ঘিরে এবার কিছুটা ভীতি কাজ করছে বলেও জানান কেউ কেউ। কারোর মধ্যে তো খুশি থাকবেই, আবার কারোর মধ্যে একটু ভয়ও কাজ করে। এই জন্য হয়তো এবার একটু অন্যরকম করছে। মানব কল্যাণ ও মানব শান্তিকে সামনে রেখে খ্রিস্ট ভক্তরা প্রভু যিশু জন্মদিনকে ঘিরে করেছে নানা আয়োজন। আগামী বাংলাদেশের জন্য শান্তির বার্তা বয়ে আসুক, এমনটাই প্রত্যাশা এবারের বড়দিনকে ঘিরে। রাজধানীর তেজগাঁও চার্চ থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে অন্য ধর্মের সঙ্গে বিভেদ থাকবে না, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বড়দিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা জানান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চ বিশপ বিজয় এন্ডি ক্রস। এদিকে বড়দিনের উৎসব ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। বলেন, গির্জার নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি সোয়াট, বোম ডিসপোজাল টিমসহ বিশেষায়িত ইউনিট দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন সিটিটিসির প্রধান SU সেলিমের প্রতিবেদন। 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন ঘিরে উদ্ভূত জরুরি পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় তার মহড়ায় অংশ নেয় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সিটিটিসির সোয়াট, বোম ডিসপোজাল টিম ও K9 টিম। মহড়া হয় কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চে। আয়োজন পরিদর্শন করে বড়দিন উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন সিটিটিসির ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও উৎসবকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি সোয়াট টিম, আমাদের বোম ডিসপোজাল ইউনিট সহ স্পেশালাইজড ইউনিটগুলো এই কাজে এগিয়ে এসছে, এবং আমরা আশা করি এই বড়দিন উপলক্ষে আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সমূহ আনন্দ উদযাপনের সহিত এবং নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম হবেন। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি। ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে
সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ জানান সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ কর্তৃপক্ষ। খুবই আনন্দের সাথে বলছি যে সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার উপদেষ্টা পরিষদ পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে চোরতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগীদের মুখোশ উন্মোচন করা হবে। আলাদা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের পাঠানো চিঠির উত্তর দেয়নি ভারত। প্রত্যর্পণ প্রক্রিয়ায় কতটুকু সময় লাগবে তা বাংলাদেশ ভারত মিলেই ঠিক করবে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের সভা। এতে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। অগ্রাধিকার দিয়ে তার দুর্নীতির তদন্ত করবে সরকার। লিগ্যাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, তার আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ রাজনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ, তো এখানে টেলিফোনে যোগাযোগ হতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, দিল্লিকে দেয়া চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। প্রত্যর্পণে কতটুকু সময় লাগবে তা দুদেশ মিলেই ঠিক করা হবে। ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার তৎপর রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা এই বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার পর আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনকে আসামি করে 2টি মামলা হয়। অবশেষে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পতন ঘটে প্রায় 16 বছর জোর করে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলেই লাশের স্তূপে তোলা হয় লাশ। কয়েকদিন পর সেগুলো পোড়ানোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সারা দেশে সৃষ্টি হয় তোলপাড়। গণহত্যার পর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর অভিযোগ দায়ের করা মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। গত 11 সেপ্টেম্বর আশুলিয়ায় আগুনে পুড়িয়ে 6 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে আলাদা করে 2টি অভিযোগ দায়ের করা হয়। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা।
মঙ্গলবার ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা বিএনপির ওপর নারাজ। আর বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের অভিযোগ, আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছে। বিস্তারিত তানজিদ ভূঁইয়ার রিপোর্টে। দেশীয় ফুটবলকে উজ্জীবিত করতে আয়োজন করা হচ্ছে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট। মহানগর উত্তরের ২৬টি থানা নিয়ে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয় রাজধানীর লেকশোর হোটেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন সহ মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অচিরেই সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। সবাইকে সম্পৃক্ত করে আমরা সুন্দর একটা খেলার আয়োজন করতে চাই। ক্রিকেটের জন্য মাঠের ব্যবস্থা করতে পারবো এবং তাদের বিকাশের জন্য ব্যায়ামাগার বা জিম সহ একটা সিভিল সেন্টার তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটা থানায় আমাদের সৃজনশীলতা বিকাশের জন্য, ক্রীড়ার বিকাশের জন্য আমরা আলাদা করে একটা সেন্টার গড়ে তুলব। শুধু ক্ষমতাকে চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব খাতকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি সেক্টরে যেভাবে দলীয়করণ, রাজনৈতিকরণ করেছে, ক্রীড়াঙ্গনও এর থেকে মুক্ত ছিল না। পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সব জায়গাতে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার আশ্বাস দিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, বিএনপি জয়ী হবে বলেই নির্বাচন দিতে দেরি করছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানি আমলে স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে দলে জায়গা দেওয়া হবে না। দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত না, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছে, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিনতে না হয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলুম, অত্যাচার, খুন গুমের রাজনীতি করে আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রংপুরের মিঠাপুকুরে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন। এদিকে গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াত আমির বলেন, নির্বাচনী পরিবেশ ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গাইবান্ধায় জামায়াত কর্মী সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হবে। নারীদের অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের যোগ্য স্থান তৈরিতে কাজ করতে হবে। স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক। মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নারীদের অবদান রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান জামায়াত আমির। ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। সব আপনারা করবেন। দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। একটা আপনাদের মায়ের মর্যাদা, আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। এদিকে রংপুরের মিঠাপুকুরে এক অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি জুলুম করেছিল জামায়াতে ইসলামের উপর। ক্ষমতায় থেকে দেশের মালিক সেজেছিল। যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়াটিয়া গণ্য করতেন। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর। এ সময় শহীদ আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করেন জামায়াত আমির। আবু সাইদের বুকে কি তুমুল ঝড়টা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে।
ব্যক্তিশ্রেণীর করদাতা আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার এনবিআর এর পক্ষ থেকে জানানো হয়, অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই সময় বাড়ানো হয়েছে। চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটনে এখনও কাজ করছে পুলিশ। ঘটনার তদন্তে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং নৌ পুলিশের পক্ষ থেকে 3টি কমিটি করা হয়েছে। এদিকে জাহাজ থেকে উদ্ধার করা 7 মরদেহের পরিচয় মিলেছে। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান। চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে উদ্ধার করা 7 জনের মরদেহের পরিচয় মিলেছে। তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়। নিহতদের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিমধ্যে ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত এর বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। আমাদের মানে ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুস্থ বিচার চাই। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে কিছু ক্লু পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না। বেঁচে থাকা একজনের কাছ থেকে হত্যাকাণ্ডের মূল তথ্য পাওয়া যাবে। জাহাজে 8 জন ছিলেন, 7 জন মারা গিয়েছেন, বাট একজন যিনি বেঁচে আছেন তার অবস্থা ভালো, তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে তার সাথে কথা বলতে পারবো। সেই একমাত্র জীবিত ব্যক্তি যিনি আমাদেরকে মূল তথ্যগুলো দিতে সক্ষম হবেন। 10 দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের নৌ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেইটা 10 দিনের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল আর কি। বুসরাত জাহান, মোহনা সংবাদ। শুধুমাত্র একটি নদীর পানির প্রবাহ বাড়াতে পারলেই কমবে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, বাঁচবে সুন্দরবন। এমন লক্ষ্য নিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গড়াই নদী খননে একাধিক প্রকল্প হাতে নিলেও কাজ হয়নি কিছুই। উল্টো পকেট ভারী হয়েছে অনেকেরই। প্রকল্পগুলোকে টেকসই উন্নয়নের আওতায় আনার তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় মনিরুল ইসলামের তৈরি ধারাবাহিক 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সুশাসন আর জবাবদিহিতার অভাবে মরতে বসেছে কুষ্টিয়ার গড়াই নদী। আর এ নিয়ে ক্ষোভ আর আফসোসের যেন শেষ নেই স্থানীয় নদীপ্রেমীদের। নদীতে পানি থাকে, নৌকা চলাচল, সেও তো ভাত পায় না। আমরা তো জেলে মানুষ, আমরা যদি মাছ না মারতে পারি তাহলে আমরা মানে জীবিকা নির্ভর করবো কিভাবে? যে নদীতে 20 বছর আগেও চলতো লঞ্চ, স্টিমার, পানির তর্জন গর্জনে ঘুমে ব্যাঘাত ঘটত নদী পাড়ের মানুষের, সেই নদীটি আজ মৃতপ্রায়। একাধিক প্রকল্প নেওয়া হলেও অগ্রগতির চিত্র নিম্নমুখী। বিস্তারিত জানতে সাহায্য নেওয়া যাক স্যাটেলাইটের। এখানে দেখা যাচ্ছে 1996 সালের খননের পরের বছর নাব্যতা কিছুটা বেড়েছে। 2000 সালের পরে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও 2009 সালে নদীর পানি প্রবাহ কমে যায় অনেকখানি। 2012 সালে নদীটি আরও সংকুচিত হয়। বর্তমানে কিছুটা অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত ফলাফল থেকে অনেক দূরে। নোঙর করে রাখাটাই কঠিন হতো, এত স্রোত ছিল এক সময়, সেই লেভেল এখন নাই। প্রথম 2 বার কিন্তু দেখা গিয়েছে যে পানি বেড়েছে। আপনি যদি দেখেন পরের বারে যে পানিটুক যতটুকু বেড়েছে, আমি রেজাল্টও দেখেছি পানি কতটুকু উঠেছে, কিন্তু সেই পরিমাণ পানি আসে নাই, বাড়েও নাই, এবং যার জন্য আপনি বলছেন যে উপকার হয়নি। খোদ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন সমীক্ষাতেও মেলের সত্যতা। সমীক্ষা বলছে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজে সন্তুষ্ট নয় স্থানীয় জনগোষ্ঠী। মানহীন কাজের ধরন সহ তদারকির অভাবের কথা বলা হয়। পাশাপাশি ড্রেজিং এর মাটি সঠিক স্থানে না ফেলা সহ ড্রেজিং এর প্রস্থ ও গভীরতা প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কথাও বলা হয়েছে রিপোর্টে। ড্রেজার আসছে, ড্রেজিং হবে, কিন্তু ড্রেজিং তো হয় না, যা হয় সবই খেলনা হয়েছে। এ নিয়ে স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে পরের বছর পানি উন্নয়ন বোর্ড বাধ্য হয় নদীর কূলে ফসলি জমিতে পলি ফেলতে। তবে আইএমইডির রিপোর্টে ক্ষতিগ্রস্ত জমির মালিককে ভাড়া দেওয়ার কথা বলা হলেও কোনো অর্থই পায়নি জমি মালিক। 10 বছর ধরে এই যে আমার জমিটা বালির স্তূপ করে হচ্ছে বুক করে রেখেছে, প্রতি বছর সেখানে বালির স্তূপ করে, প্রতি বছরই এখানে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহল ঠিকই সেখান থেকে বালি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। প্রতি বছর আমি সরকারকে রাজস্ব দিচ্ছি, ভূমি কর দিচ্ছি, কিন্তু আমি
আমার এই জমির কোনো ভাড়া বাবদ কিছুই পাইনি। শুধু অপরিকল্পিত প্রকল্পই নয়, নদীমুখী খাল দখলের কারণেও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গড়াইমুখী 25 খাল দখল হওয়ার কারণে লোকালয়ের পানি নদীতে আসতে পারছে না বলে অভিযোগ করলেন পরিবেশবিদরা। প্রত্যেকটা নদীর উৎস মুখকে সিলিং করে দেওয়া হয়েছে, এমনকি কংক্রিট দিয়ে অর্থাৎ ইট বালু লোহা দিয়ে এইটাকে দখল করে এমনভাবে মানুষ ভোগ করছে যে বৃষ্টির পানি যেমন ওইটা বেয়ে নদীতে যাইতে পারে না। তারপরও রয়েছে বালুখাকদের আগ্রাসন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বছর জুড়েই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগও রয়েছে। এতে প্রতি বছরই ভাঙছে নদী পার। তবে সরকারের পালাবদলে বালু উত্তোলন বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা। 3টে মেশিন নিয়ে বোরিং এ তুললাম, কোনো মেশিনে পানি উঠলো না। তাহলে আমরা কি এই অবস্থায় থাকবো? চাষের জমি আপনার ভেঙে চলে যাচ্ছে পানি না থাকার কারণে, গভীরতা না থাকার কারণে আমার এরকম অত্যাচার আছে, ভেঙে চলে যাচ্ছে। বালু উত্তোলনে জড়িতদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। ডিজারিখানে আসে যে টাকা দেবে তার 2 রেট কেটে দেয়, যে টাকা দেবে না তাদের এরকম বালু মালু দেয় না। নদী যেভাবে কাজ করার দরকার সেভাবে তারা করে না, নদীতে পানি থাকে না। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জনস্বার্থ প্রকল্পগুলো টেকসই উন্নয়নের আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটার সঙ্গে সংযুক্ত করেই আসলে প্রকল্পগুলো নেওয়া দরকার, এবং নদীর সঙ্গে জড়িত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফরমেন্স অডিট সেভাবে করা হচ্ছে না, যার ফলে এই হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। আমি মনে করি যে ইমিডিয়েটলি নদী খননের বিশেষ করে যে প্রকল্পগুলো রয়েছে তো সেগুলোর পারফরমেন্স অডিট দরকার। গড়াই নদী খননে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টা বলেন, খননে অনিয়ম দুর্নীতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই প্রকল্পগুলো হবে সেই প্রকল্পগুলো সরকারের একটা অ্যাসেসমেন্ট প্র্যাকটিস আছে, ওইটা করার পরে একটা কমিটি করা হয়েছে, যেই কমিটিতে স্থানীয় উপকারভোগী থাকবে, একজন শিক্ষক প্রতিনিধি থাকবে, একজন স্থানীয় প্রতিনিধি থাকবে, তাছাড়া সরকারের কিছু প্রতিষ্ঠান, এবং ওই কমিটির সভাপতি হবেন হচ্ছে দেশের কোনো একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তারা ওই প্রকল্পটা আবার পুনর্মূল্যায়ন করবেন এবং প্রকল্পটা পুরো বাস্তবায়নকালে ঠিক মতন মানসম্মত জিনিস দেয়া হচ্ছে কিনা, যত টাকা ব্যয় করার কথা তার বিপরীতে যা কেনার কথা তা কেনা হচ্ছে কিনা এগুলো দেখবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, কুষ্টিয়া। এবার ফিরে দেখা 2024। শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে পরিবর্তন পরিমার্জন নিয়ে আলোচনার তুঙ্গে ছিল 2024। বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের তোড়জোড় সকলেও ভিন্ন পথে হেঁটেছে অন্তর্বর্তী সরকার। 2012 ও 23-এর কারিকুলাম সমন্বয় করে পাঠ্য বই সাজিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, সৃজনশীল একমুখের পর কোন দিকে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা? বিশেষজ্ঞরা বলেন, এক্ষেত্রে প্রযুক্তি এবং কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত, আর প্রাথমিক পর্যায়ে 11 ধরনের স্কুল পদ্ধতির কোনো প্রয়োজন নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। শিক্ষার মূল ভিত্তি তৈরি হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। এই স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত বছরগুলোতে চলেছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। একমুখী শিক্ষা, সৃজনশীল পদ্ধতি সহ মূল্যায়নেও এসেছে নানা রকম প্রক্রিয়া। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে 2 রকম শিক্ষা পদ্ধতি চালু করা হয়, যদিও কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। এর মধ্যেই 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। চলতি বছরেও 4টি ক্লাসে এই ধারা বিস্তৃতির কথা ছিল, তবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আওয়ামী লীগের পতনে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ছাপানোয় আসে নতুন সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সময় কম থাকায় নতুন কারিকুলামেরও পুরোটা বাতিল করা হয়নি। ফলে নতুন বছরে 2 কারিকুলামেরই প্রভাব থাকছে। আর 2026 সালের জন্য তৈরি হবে 2012 এবং 2023-এর পরিমার্জিত কারিকুলাম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নিরীক্ষার পর নতুন করে কি হতে যাচ্ছে? শিক্ষাবিদরা বলেন, যুগের চাহিদা এবং দেশীয় বাস্তবতা মাথায় রাখতে হবে। আপাত দৃষ্টিতে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আজকের দিনের শিক্ষাকে এমনভাবে রূপায়িত করব যা দিয়ে আগামী দিনে তারা বেকার যুবতী হিসাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে না। তার যথাযথ সূচনা আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করতে চাই। চাকরি করতে চাইলে চাকরিও করতে পারেন, উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই উদ্যোক্তা হবেন। সব কিছুর মধ্যে তার একটা মোরাল অথরিটি থাকবে, মোরাল ভ্যালুস থাকবে এবং প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির বিষয়টা জড়িত থাকতে হবে।
বিশ্বের বেশিরভাগ দেশে প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত 11 ধরনের। ধরন ভেদে এসব প্রতিষ্ঠানে শিক্ষাক্রমেও ভিন্নতা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কারিকুলাম অনুসরণ করা হয়। বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে সাধারণ কারিকুলাম নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি অতিরিক্ত বিষয় পড়ানো হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসায় অনুসরণ করা হয় সরকার নির্ধারিত পৃথক কারিকুলাম। সেখানে গুরুত্ব পায় ধর্মীয় শিক্ষা। অন্যদিকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনুসরণ করা হয় বিদেশি কারিকুলাম। বিশেষজ্ঞরা বলেন, একমুখীর নামে এর আগে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় বিভাগ বিভাজন দূর করার চেষ্টা হয়েছে। এই ভাবনা ভুল ছিল। নতুন শিক্ষাক্রমে এ বিষয়টিকে আমলে নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চালু হলো নতুন ট্রেন জাহানবাদ এক্সপ্রেস। এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময় ও ভাড়া। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। আর রেল সেবাকে লাভজনক ও সময়োপযোগী করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন রেলপথ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন এম.আর. আসাদ। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস নামে। ট্রেনটি 553 জন যাত্রী নিয়ে সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন ছেড়ে আসে। নতুন এই রুটে খুলনা ঢাকার দূরত্ব 10 ঘন্টা থেকে কমে নেমে এসেছে প্রায় 4 ঘন্টায়। এতে বেশ উৎফুল্ল উদ্বোধনী ট্রেনের যাত্রীরা। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবার অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো। এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস নিয়ে পরিকল্পনা ও নিজের অনুভূতির কথা জানালেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার এটা দূরত্ব, মানে এটা হ্রাস পাবে। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলির 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় খানিকটা দেরিতে, প্রায় 10:30টায়। তারপরও দ্রুত পৌঁছাতে পেরে আনন্দিত যাত্রীরা। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে আমাদের জন্য এত সুন্দর একটা রেলওয়ে ট্র্যাক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের কষ্ট হতো, টাকা লাগতো অনেক, এখন পদ্মা সেতু হয়ে ট্রেনে করে আসছি, খুব ভালো লাগছে। খুলনা থেকে নড়াইল, কাশিয়ান এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সহজে ঢাকা আসতে পারবো, আবার কেউ সকালে এসে অফিস করে বিকালে ফিরে যেতে পারতেছে। অনেকে পরীক্ষা দিতে আসে ঢাকাতে, পরীক্ষা দিয়ে আবার ব্যাক করতে পারবে দিনের দিন। যেহেতু কম টাইম লাগবে তা এখন থেকে ট্রেনে যাতায়াত করবো আর কি। এর আগে রেল স্টেশনে জাহানাবাদ সহ 2টি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন ঘোষণা করেন রেলপথ উপদেষ্টা। মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দেন ব্যয় সাশ্রয়ী হয়ে রেল সেবাকে লাভজনক করতে। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। যাত্রী সংখ্যা ও রাজস্ব বিবেচনায় রেখে ট্রেন স্টপেজ নির্ধারণ করা হবে বলেও জানান ফজল কবির খান। যেখানে যাত্রী বেশি হবে সেখানে গাড়ি থামবে। এম.আর. আসাদ, মোহনা সংবাদ। রাজস্ব পাওয়া যাবে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 4 ইউনিট। তার আগেই পুড়েছে 600-র মতো ঘর। মঙ্গলবার দুপুর 12টার দিকে লাম্বাসিয়া ক্যাম্প সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্ত খুঁড়ে তার মধ্যে রেখে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। মরদেহের হাতে চুরি থাকায় দেহটি কোনো নারীর বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার গাজীর বাজার এলাকায় এই ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশের ধারণা জোর করে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় ওই নারীকে। দেশের বাইরের খবর। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে একটি গোলা বারুদ তৈরি কারখানায় বিস্ফোরণে 12 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে বলিকেসির প্রদেশের কারিসি জেলার একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
খেলার খবর ক্রিকেট। অবশেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে গ্রুপ এ তে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ বি তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শুভ বড়দিন আজ। খ্রিস্টানদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। সারা দেশের গির্জায় নিরাপত্তা ঝুঁকি নেই বলছে সিটিটিসি। হাসিনার দুর্নীতি তদন্তই সরকারের প্রধান অগ্রাধিকার। ব্রিফিংয়ে প্রেস সচিব। প্রত্যর্পণ দিয়ে ভারতের জবাবের অপেক্ষায় পররাষ্ট্র দপ্তর। দুর্নীতি ও ফ্যাসিবাদ মোকাবেলায় দ্রুত নির্বাচন দাবি বিএনপির। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় জামায়াত। এবং চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তদন্তে 3টি কমিটি গঠন। পরিবারের কাছে লাশ হস্তান্তর। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।